রমজান মিয়া অনর্গল বলে লম্বা লম্বা পা ফেলে চলে যান। কালো গোফে পাক দিয়ে বাঁকা হাসেন। তার জগতে অশান্তি সৃষ্টি করবে সে তো ছেড়ে দিবে নাকি? ছোট ছোট অবহেলিত বিষয়গুলোই জীবনে ঝড় বইয়ে আনে। রেবেকা বানু স্থবির হয়ে বসে, তারপর চাপিতে চাপ দিয়ে খট করে সুপারি কাটল। তবে তার মুখভঙ্গি এমন যেন সুরেলা নামক আপদকে কাটল। তার পাশে বসা রাহেলা বানু সুপারি মুখে পুরে বলে, রেবুর কথা মন্দ না, তোর বইয়ের চাপা সুরত দুইটাই আছে। তুই কইছিলি কাইল্লা ভূত, কিন্তু বইয়ের গায়ের রং উজ্জ্বল শ্যাম, আমাগর আরিফার মতোই পড়ায়। 2 দিন রানীর হালে থাকলে আরো চড়া হইব। তোর ছল এমনিতেই লাড্ডু, বউ ছাড়া কিছুই চোখে দেখে না। তাই বলি কি, ব্যাপারটা বইয়ের লগে মিটাইয়া চলিস। রেবেকা বানু ফোঁস করে শ্বাস ফেলে। বোঝা যাচ্ছে মাথার রুটি বেলে দিলে পুড়ে যাবে। রাহেলা বানু নিজ মেয়ের দিকে তাকিয়ে বলে, আমার আমার মাইয়া তোর বেটার বউ হইলে রেবু তোর চিন্তার কিছু ছিল না, কিন্তু তুই তো তোর কচি আগুন সুন্দরী ভাগ্নির আশায় মুখ কালো করলি। তোর পোড়া কপাল। চুকচুক শব্দ করে রাহেলা বানু, যেন রেবেকা বানুর ক্ষতে মরিচের ছিটা দিল। ওদিকে আরিফা লজ্জায় চোখ তুলে চাইতে পায় না। মায়ের এহেন আচরণে নরম মনটা লজ্জায় কাঁদে, চোখের কোনো জল চিকচিক করে। তা লুকাতে উঠে চলে যায়। রেবেকা বানু দাঁত কপাটি পিষ্টু করে চাপি খটখট শব্দে সুপারি কাটে আর বলে, ফকিন্নির জি খুব শখ খানবাড়ির বড় বউ হয়ে আরামায়েশে দিন কাটান, তাই না? তোর শখ আমি পাটায় পিষে গুলে খাওয়াবো। আয় এ বাড়িতে, আমি রেবেকা বানু, কি জিনিস হারে হারে টের পাবি। রাহেলা বানু সুপারি ফেলে ঝুড়িতে রাখা আপেলে কামড় বসায়। তার খানবাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করে না। এরকম বাংলা সিনেমায় ফেলে বাড়ি যাওয়া যায়। তার বোন হলো দাজ্জাল রিনা খান, আর রিজের বউ মৌসুমী। পুরাই বাংলার বউ সিনেমা। এখন দেখা যাক আগে কি হয়। তুফানের আগ মুহূর্ত, এক অপার্থিব থমথমে আতঙ্ক আর প্রকৃতির গোপনের সংকেতে ভরা এক মুহূর্ত। খাবার টেবিলে 2 পাশে 2 মানবী, দুজনের মধ্যকার পরিস্থিতি ঠিক এমনই মুহূর্তে বিরাজমান। থালা বাসনের টুংটাং আওয়াজ পরিবেশটা আরও সংকীর্ণ বানিয়ে দিচ্ছে। নীরবতার জাল ছিন্ন করে রূপালী দাঁতে দাঁত চেপে বলে, হয়েছে, আর আধিক্যতা দেখাতে হবে না। তুই সর আমার চোখের সামনে থেকে, তোকে দেখলেই গা জ্বলিয়ে ওঠে আমার। ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার লাগায় না পা, গা গতর আর জ্বলবো না। আন্নের ভাই মানে ওনার ঘরে আছে একটা, সেদিন গরমে অসহ্য লাগতাছিল, লাগাইলাম, তারপর কি শান্তি। সুরেলা সচল চোপা বানিয়ে বলে। লাজুক লাজুক হেসে খাবার টেবিলে থালাবাটি সাজায়। রূপালী রাগে গজগজ করে। টেবিল থেকে ছুরিটা তুলে সুরেলার দিকে তাক করে বলে, ডাইনি, পেতনি, শাকচুন্নি, পিসাচিনি, ন্যাকাম হারামি কুচুটি। কি হচ্ছে এখানে? চিরচেনা গলা স্বর কানে বিতে থেমে যায় রূপালী। হাত কেঁপে ছোড়াটা পড়ে যায়। সুরেলাকে চোখ পাকিয়ে কাছমুচে মুখে সাদমানের দিকে তাকায়। গম্ভীর মানবের সাথে নয়ন মিলতে নয়নযুগল নত হয়ে স্বাভাবিকভাবেই। সাদমান এগিয়ে এসে রূপালীর পাশে দাঁড়ে। মেঝেতে পড়ে থাকা ছুরিটা তুলে রাখে। চেয়ার টেনে রূপালীকে বসতে ইশারা করে। বসে বসে কাজ করা যায় না, সিট। রূপালী বিনা বাক্য ব্যয়ে কাঠ পুতুলের মতো বসে পড়ে উঁচু পেট নিয়ে। সাদমান টিস্যু ধরিয়ে দেয় রূপালীর হাতে। রূপালী সুরেলার দিকে এক পলক তাকিয়ে কপালের নাকের ঘাম মুছে সাদমান গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, জানাব, আপনার জনাবকে ডেকে আনুন। আর কত গোসল করবে? 11টা বাজতে চললো, সেওরিতেও তো উঠতে হবে নাকি? সুরেলা এতক্ষণ ননদ নন্দাইকে দেখে যাচ্ছিল। ছবি আপার হঠাৎ রূপ বদলে সে অবাকের চূড়ান্ত পর্যায়ে। ছবি আপুকে চিনে সে। তার ভাষ্যমতে বিষে ভরা নাগিন, যে শুধু ফোঁস করবে, অথচ সাদমান ভাই নামক সাপুরে দেখে বশীভূত হয়ে গেল। সে সাদমানের দিকে তাকায়। লোকটা অবশ্য রাগি রাগি দেখতে। সে মাথা কাত করে চলে যায় তাদের জন্য বর্ধকিত কামরাই। গোসলখানার দরজা বন্ধ। তার মানে খুঁতখুঁতা লোকটা এখানে এখনো গোসল করছে। হাই আল্লাহ! সে দরজা ধাকিয়ে ডাকে, রিজ ভাই দরজা খোলেন, খেতা কম্বল দিয়ে আসি। কি হলো? ভেতর থেকে জবাব আসে না। পানি পড়ার কুলকুল শব্দ শোনা যায়। সে জোরে ধাক্কা মেরে বলে,
খুঁতখুঁতটা লাট সাহেব, জলদি বাইরন কইলাম। খিদায় আমার পেট জ্বলে, উনি জন্মের ডুব দিতেছে। খুলবেন দরজা। আশঙ্কিক দরজা খুলে যায়। পরবর্তী ধাক্কা বলিষ্ঠ বুকে লাগে। সুরেলা ভরকাই বেশ, তবে উন্মুক্ত লম্বিহীন ফর্সা বুকে জলকণার আবির্ভাব দৃষ্টি আকর্ষণ করে। ঈশার জন্মে মন বাগিচায় নির্লজ্জ ব্যহা জলকণা অন্যের স্বামীর বুকে লেপটে আছে, সেখানে তো তার লুকোচুরি খেলার কথা। মারবো টেনে চর। মাছের বাজার পেয়েছিস, মেহমান হয়ে এসেছিস কারো বাড়িতে, তার উপর নতুন বউ, এভাবে গলা কে ফাড়ে? আচানক ধমকে সুরেলা রক্তিম দুনিয়া থেকে বাস্তবে টপকায়। মুখ থেকে দৃষ্টি তুলে আঁখিতে আঁখি মেলায়। নরিজ খানিকটা জোরে বাহু চেপে ধরে, নিচু গলায় ধমকে বলে, ভাইয়ের মতোই খিটখিটে হয়েছিস। বলি আঙ্কেল নেই, দরজা খোলা, কেউ শুনলে কি ভাববে? সুরেলা প্রতি উত্তর করে না। শান্ত চোখে চোখ রেখে ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ফোঁস করে ধূপতাপ পা ফেলে চলে যায় ঘরের বাইরে। নরিজ সূক্ষ্ম চোখে তার প্রস্থান দেখে। কামরা থেকে বেরিয়ে আসতে নয়নাভিরাম ভরে ওঠে সুরেলার। সম্মুখে দণ্ডায়মান মানবীকে দেখে বড় বড় করে যে আবেগে মনটাকে পিছে ফেলে হাসি মুখে বলে, খালাম্মা কিছু বলবেন? হ্যাঁ, কষ্ট করে একটু ডাইনিং প্লেসে নিয়ে যাবে, নয়তো সাধুকে ডেকে দাও। ভদ্রমহিলা রূপালীর শাশুড়ি, সাদমান ভাইয়ের মতোই গম্ভীর আর রাগি রাগি দেখতে। নিঃসন্দেহে বলা চলে সাদমান ভাই তার মায়ের মতোই। সুরেলা মুচকি হেসে বলে, আমি নিয়ে যাই খালাম্মা। হুইল চেয়ার ঠেলে সুরেলা পুরো বাড়ি ঘুরে। তবে মনে করতে পারে না খালাম্মা কোথায় যেতে চেয়েছিল। কি যেন বলেছিল, ডানি প্যালেস মনে হয়, কিন্তু সেটা আবার কোন জায়গা? বড়লোকি জায়গা। সে ভক্তি নিচ্ছি কিভাবে জানবে? ভদ্রমহিলার গম্ভীর কমকমে আওয়াজ শোনা যায়, এই মেয়ে কখন থেকে দেখছি গোল গোল ঘোরাচ্ছ, ডাইনিং প্লেসে নিয়ে যাচ্ছ না কেন? সুরেলা পরে ফ্ল্যাশে দেয়। কিছু বলবে এর আগেই রূপালীর গলা শোনা যায়, সুরেলা স্বস্তির শ্বাস ফেলে। ছবি আপা, তোমাগো ডানি প্যালেস কোন জায়গায়? মহিলা ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে চায় সুরেলা দেখে। ছবি ওরফে রূপালী শানিত চোখে চায়। শাশুড়ির সামনে কিছু বলতে পারে না, তবে হাসি মুখে দাঁত চেপে বলে, ভাবি যান, ডানি প্লেস না ডাইনিং প্লেস, খাবার খায় যেখানে। লজ্জায় লাল হয় সুরেলা। হুইল চেয়ারে বসা ভদ্রমহিলা রূপালীর দিকে তাকিয়ে বলে, তোমার ভাই বু দেখছি গাইজা ভাষায় কথা বলে, মর্জিনার মতো। মর্জিনা এবারই কাজে লোক। সুরেলা ভদ্রমহিলার গম্ভীর মুখপানে তাকায়। তিনি সেখানে থেমে থাকলো না, সুরেলার দিকে তাকিয়ে বলে, পড়াশোনা করনি? না করলেও শুদ্ধ ভাষায় কথা বলাটা শিখে নিও। বড় বাড়ির বউ তুমি। তোমার হাজবেন্ড উচ্চশিক্ষায় শিক্ষিত, তার ঘরণী হয়ে এরকম আঞ্চলিক টোনে কথা বললে লোকে হাসবে। রূপালীর কপালে বিরক্তির রেশ। সুরেলা তার অপছন্দের তালিকায় প্রথমে হলেও শাশুড়ির কথা ভালো লাগে না। সুরেলা যে এখন তার বাপের বাড়ির একজন, সে কিছু বলতে উদ্যত হবে। তার আগে সুরেলা অল্প হেসে বলে, খালাম্মা, আমি সামনের বছর এসএসসি দিব ইনশাল্লাহ, আর আমি শুদ্ধ ভাষায়ও কথা বলতে পারি। এই যে এখন বলছি কিন্তু বলে তৃপ্তি পাই না। আঞ্চলিক ভাষায় নাক ছিটকানোর কি আছে? এটাও তো মাতৃভাষা। আমি আমার মা ভাইয়ের কথা শুনেই তো বলতে শিখলাম। তাদের ভাষায় বললে আলাদা শান্তি পাওয়া যায়, মন প্রাণ সবটাই জুড়ায়। ভদ্রমহিলার মুখ চোপায় অসন্তুষ্টির ছাপ। মুখের ওপর কথা বলা তার পছন্দ না। মেয়েটাকে তিনি এক নিমিষেই বেয়াদবের কাতারে ফেলেন। রূপালীকে আদেশ করেন খাবার টেবিলে নিয়ে যাওয়ার জন্য। রূপালী নাক চুলকে হাসি লুকায়। শাশুড়ির ভোতা মুখ দেখে কি যে শান্তি পাওয়া যায়। সুরেলা ফোঁস করে শ্বাস ফেলে। এখন বুঝলো কেন ছবি আপা মিউ মিউ করে চলে। তার মনটাই খারাপ হয়ে যায়। রাক্ষসে ক্ষুধাটাও মরে গেল। খাবার টেবিলে বসে সুরেলা পাতে আঙ্গুল ঘোরায়। একটু আগেও ক্ষুধা মাথায় চলল, এখন খেতে ইচ্ছে করছে না। মন খারাপ হচ্ছে, সাথে ঘুম পাচ্ছে। রাগ হচ্ছে কারোর উপর। পাশে বসা নওরিজ সুরেলার হাঁটুতে খোঁচা দেয়। সুরেলা চকিত চাহনিতে পাশে ফিরলে নওরিজ ভুরু উঁচিয়ে কি ইশারা করে খেতে বলে। সুরেলা গোমরা মুখে মাংস মুখে পড়ে সাদমান মাংসের বাটি সুরেলার দিকে এগিয়ে দিয়ে বলে, নিজের বাড়ি মনে করে নিজে বেড়ে খাবে। রিস দেখো কি লাগে, উনি বোধহয় লজ্জা পাচ্ছে। সুরেলা এতক্ষণ লজ্জা পেল এ যাতে অস্বস্তিতে পড়ে।
তার অস্বস্তি তত্তর করে বেড়ে যায় নওরিজের কাণ্ডে। পাতে খাসির মাংস ভরিয়ে দেয়। সুরেলা চোখে সর্ষে ফুল দেখে। অনেক কষ্টে খাবার গিলতে থাকে সে। নতুন বউ খাবার এটো করলে কেমন দেখায়, তার উপর রূপালীর শাশুড়ি এমন করে তাকাচ্ছে। বাপরে, বুড়ি পচন শেষ হলে রূপালী এক একে এটো প্লেট রান্নাঘরে নিয়ে যায়। সুরেলা সেটা দেখে বলে, আপা আপনি রেস্ট নিন, আমি ধুয়ে দিচ্ছি সব। বলেছি না আমার সামনে আগলা দরদ দেখায়। সাতমানের আগমনে রূপালীর বাক্য অসম্পূর্ণ রয়ে যায়, তবে তার শানিত চাহনি যেন সবটাই বলে দিল। সুরেলা তবু এটো বাসন কোষণ হাত দেয়। সাতমান ভরট গলেই বলে, মেহমান আপনি, আপনাকে দিয়ে কাজ কিভাবে করাই? যান, রেস্ট নিন। রূপালী রুমে গিয়ে রাতের ওষুধপত্র খেয়ে নাও, সব আমি দেখছি। রূপালী টু শব্দ না করে চলে যায়। সুরেলার জল ঝুলে পড়ে সাতমানকে থালা বাসন মাজতে দেখে। পুরুষ মানুষ থালা বাসন মাঝে সে আজ প্রথম দেখল। দুলা ভাই আপনি যান, আমি করে নেব সব, 2 মিনিটের ব্যাপার তো। সুরেলার প্রস্তাব অতি ভদ্রতার সাথে নাকচ করে নিজ কাজ চালিয়ে যায় সাতমান সাদি। অগত্যা সুরেলা কামড়ে আসে। একটু হাত ছাড়তে কেউ হাতে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, তোয়ালে, ফেস ওয়াশ, সাবান ধরিয়ে দেয়। সুরেলা কিছু বলবে জনাব সেই সুযোগ অবধি দেয় না। ব্রাশের টুথপেস্ট লাগিয়ে তার মুখে পুড়ে দিয়ে বলে, যাও গোসল সেরে আসো, ফ্রেশ লাগবে। সুরেলার ইচ্ছে করে লোকটাকে তুলে আছাড় মারতে। নিজ শক্তির মাত্রা কতটুকু জানে বিধায় কিছু করে না। থমথমে মুখে চলে যায় গোসলখানায়। একটু শান্তি নেই। আধা ঘন্টার মধ্যেই গোসল সেরে বেরিয়ে আসে সুরেলা সালেহ। তোয়ালে পেঁচিয়ে ভিজে চুল বাড়ি দেয়। মাথার তোয়ালে জড়িয়ে আশেপাশে তাকায়। জনাবের দেখা নেই বিধায় ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে গুনগুন করে। ঘুমে চোখ ছোট ছোট হয়ে আসে তার। নিজ ব্যাগ হাতে সেফটি পিন খুঁজে আনে। গতরে সাজিয়ে থাকা আটপরে শাড়ির আঁচল বানিয়ে সেফটি পিন লাগাবে। সেই মুহূর্তে ঝড়ের বেগে আসে নওরিজ মাহবুব খান। এসে ক্ষান্ত হয়নি, মাথায় বাঁধা তোয়ালে খুলে নেয়। ভেজা চুলে ফিট ছড়িয়ে পড়ে। নওরিজ ঝুঁকে মুখ এগিয়ে আনে। কাঁধে মুখ গুজে চুলের ঘ্রাণ নিয়ে তাৎক্ষণিক সরে আসে। সুরেলা ভুর কুচকে যায়। সাথে সাথে বলিষ্ঠ হাতের থাবা কাঁধ হতে আঁচল ফেলে দিল। জড়িয়ে থাকা আটপরে শাড়ির কোচা খুলে দেওয়া হয় ধচং বচং করে। সুরেলা ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু। মস্তিষ্ক তার অপরগতা স্বীকার করছে। নানুপুর শেখানো সব ক্রিয়া কৌশলে পানি ঢেলে দেওয়া হয়। উদরে ধারালো নখের আঁচড়ে শৈলা হুঁশে ফিরে, তবে তাকে প্রতিরোধ করার সুযোগ দেওয়া হয় না। পাজাকলে তুলে নরম বিছানায় ছুঁড়ে ফেলা হয়। গায়ে কাঁথার আবরণ এসে পড়ে। শৈলা কাঁথা গলা অবধি টেনে আর চোখে চাইতেই বুকটায় ঝড় বইতে শুরু করে। কি হতে চলেছে? শুকনো ঢোক গিলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে সুরেলা সালেহ। শার্টের অবশিষ্ট বোতাম খুলে গতর হতে শার্ট আলাদা করে নওরিজ। উজ্জ্বল ঘর অন্ধকার বানিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সুরেলার কাঁথার ভেতর নিজেকে মানিয়ে নেয়। ব্যয়ে হাত উন্মুক্ত ওদরে ঘুরে বেড়ায়। খেই হাসিয়ে ছুঁয়ে দেয় কিশোরীর সর্বাঙ্গে। উষ্ণরুক্ষ অষ্টপুট পিঠ জুড়ে দোলা দেয়। কিশোরী দাঁতে দাঁত চেপে বিছানা খামচে সহ্য করে যায় অসহনীয় পুরুষালী ছোঁয়া। ক্ষণপল পরেই তার সহ্যের মাত্রা অতিক্রম করে পালাতে উদ্যত হয় এই অসহ্যনীয় অনুভূতি বেড়াজাল থেকে। তবে বেরোতে পারে না। নওরিজ শক্ত করে জড়িয়ে নেয় পেছন থেকে। ঘাড়ে আলতোভাবে দাঁত বসিয়ে বলে, কামড়ের প্রতিশোধ নিতে এসেছি ডার্লিং। সুরেলা হাঁ করে শ্বাস জুড়ে এ কেমন মরণ দশা। বলার জন্য জিভ লক করলেও গলায় যেন শব্দরা আটকে গেছে। বিবি করে লুচ্চালোক। নওরিজ মাহবুব সুরেলার উপর চড়াও হয়। ছোট দেহখানা বলিষ্ঠ বুকের নিচে পিষ্ট হয়। গলার বাজে উষ্ণ চুমুর বর্ষণ শুরু। সুরেলা গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে। নওরিজ মাহবুব মাথা তুলে তাকায়। আবছা আধারে ভিড়ে গন্তব্য খুঁজে পেতে বেগ পোহাতে হয় না। ওই নরম অষ্টপুটে নিজ আধিপত্য জানান দিবে সুরেলা বিবির শব্দে থেমে যায়। আমি ব্রাশ করি নাই, সত্যি কইতাছি। রূপালীর পরনে জামদানি শাড়ির সেফটি পিন খুলে একে একে ঘরে কারোর আগমনের ভাবান্তর দেখায় না। অবলীলায় শাড়ি খুলে রাখে। ঢোলা মেক্সি নিয়ে গোসলখানায় ঢুকবে। সাতমান গম্ভীর গলায় বলে, ওয়াশরুমে পিচ্ছিল হয়ে আছে, ওখানেই চেঞ্জ করে নাও, আমি বেলকনিতে। কথা শেষ হয়নি সাতমানের।
রূপালী এক একে ব্লাউজের বোতাম খুলে ফেলে। সাদমান ঘাড় তোলে আর চোখে তাকিয়ে দেখে যায় সবটা। পুরশালীর চিত্র টকবগিয়ে ওঠে। রূপালী কাপড় বদলে আলগোছে বিছানায় শুয়ে পড়ে। সাদমান শুকনো কেশে ভরাট গলায় শুধালো, সব ঔষধ খেয়ে নিয়েছ? এক গ্লাস গরম দুধ আনি? ঔষধ খেয়েছি, আর কিছু খেতে পারবো না, পেটে জায়গা নেই, বমি হবে। রূপালী শান্ত গলায় জবাব দেয়। সাদমান জোর করে না, টি শার্ট খুলে আলো নিভিয়ে দেয়। ডিম লাইট জ্বালিয়ে বিছানায় আসে। পিঠ গা ঘেঁষে শুয়ে এক হাতে মিক্সির ওপর দিয়ে উঁচু পেটে বুলিয়ে দেয়। তার অংশ এখানটায় আছে, আর কিছুটা অপেক্ষা, তারপর তার কোলে থাকবে। সে কাঁধ ধরে রূপালীকে চিৎ করে শুয়ে দেয়। নিজে আদশা হয়ে উঁচু পেটে কান পেতে বলে, বেবি নড়ছে রূপালী, দেখো হাত দাও। রূপালী হাত দেয় না। আপচা আধারে অভিমানী চোখে যায়। সাদমান নিজে তার হাত টেনে পেটে চেপে ধরে বলে, কি করছে? ব্যথা হয়? না। রূপালীর ছোট্ট জবাব। সাদমান ভুরু কুচকে যায়। রূপ গম্ভীর গলায় শোধায়, আবার কি হয়েছে? কিছু না। সাদমান ঝুঁকে আসে। চওড়া কপাল, নরম গাল ও ভেঙে পড়া চলে ঠোঁট চেপে ধরে। উষ্ণ শ্বাসের খেলায় রূপালীর চোখ বুজে নেয়। সাদমান দেরি করে না, পুরো ঠোঁটের ভাঁজে ঠোঁট চেপে রাখতে বড় গলার মেঘচির কাঁধ থেকে নামিয়ে দেওয়া হয়। সে তাই পুরুষালীর শুষ্ক অধরে ছোঁয়। রূপালী শুকনো ঢোক গিলে বলে, ঘুম পাচ্ছে আমার। তাৎক্ষণিক সরে আসে সাদমান। বালিশে মাথা রেখে পিঠ ফিরিয়ে শোয়। রূপালী সেদিকে ফিরেও চায় না। অভিমানে পাহাড় জমি ঘুমের ঘরে ডুবে যায়। আধারে নিমজ্জিত কামরায় ভারী নিঃশ্বাসের আনাগোনা। গরম বায়ু মুখে আসে পড়ছে সমসম শব্দ করে। শরীরের প্রতিটি লোমকূপ সজাগ। শিউরে ওঠে তনু। বুকের বাঁ পাশের হৃদযন্ত্র যেন প্রতিযোগিতায় নেমেছে। শ্বাস নিতে বেগ পোহাতে হচ্ছে। সে আস্তে ধীরে এক চোখ খুলে দেখে আদের ভিড়ও জলজল করা ওই গভীর চাহনি তার দিকেই তাকিয়ে আছে। সে দুনয়ন মেলে চায়, আর একটু হাসার চেষ্টা করে সুরেলা। নিজ ছোট্ট তনুর ওপর চড়া হওয়া হাতি সম শরীর সরাতে দুহাতে বলিষ্ঠ বুক ঠেলে দেয়। কাজ হয় না, বরং সমস্ত ভার তার উপর ছেড়ে দেওয়া হয়। সুরেলা শুকনো ঢোক গিলে হে হে সুরে হেসে ওঠে। চ্যাপটা বানাইবেন নাকি? ওঠেন তো, দম বন্ধ হইয়া গেল আমার। নরিজ মাহবুব উঠে আসে চুপচাপ। সুরেলা জানে প্রাণ ফিরে পায় না। বুদ্ধিটা খারাপ না। সুর, তুই তো দেখছিস সেই বুদ্ধিমান। বাঘিরে জব্দ করার একমাত্র উপায় ব্রাশ। সুরেলার অধরকোণে বিজয়ের হাসি লেপটে গেল। আচানক অন্ধকার কামরায় আলোর ঝলকানিতে চোখ খিচে নেয়। লাশ ঢাকতে বিছানা হাতে কাঁথার খোঁজ করে। ওঠ, এখনই ব্রাশ করে আসবি। গোসলখানার দিকে আঙ্গুল তাক করে গম্ভীর গলায় বলে নরিজ। সুরেলা ফেল ফেল করেছে, কয় কি খুদ খেতে লাট সাহেব। সে তড়িঘড়ি কড়াকড়ি খেয়ে বিছানায় কিনারে শুয়ে পড়ে কাঁথা মুড়ি দিয়ে। তুফান বয়ে গেল বেরোবে না। নরিজ ফোঁস করে শ্বাস ফেলে। অনুভূতির গলায় পাড়া দিয়ে লুকোচুরি খেলা হচ্ছে শয়তান মেয়ে। সে কাঁথা সমেত পাজা কোলে তুলে নেয়। গোসলখানার দিকে যেতে যেতে হিসিয়ে বলে, মন তো চাইছে তোকে কাঁচা গিলে নেই। সুরেলা মুখ থেকে কাঁথা সরায়। কাদো কাদো মুখে তাকায় নরিজের পানে। বিরাজ তো সে আগেই করেছিল। লোকটার হাত থেকে বাঁচতে তো কুট কৌশল, অথচ সেই ফেসে গেছে। এখন তাকে কে বাঁচাবে? নরিজ গোসলখানার বেসিনের সামনে নামিয়ে দেয় সুরেলাকে। বিরাজে টুথপেস্ট লাগে, কল ছেড়ে ভিজিয়ে নেয়। সুরেলা কাঁথা মুড়ি দিয়ে কাছে মুছে মুখে দাঁড়িয়ে। তার মুখ গলিয়ে খাঁটি শুদ্ধ তত্ত্ব দেশীয় গালি বের হলো বলে। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। নরিজ সুরেলার হাতে বিরাজ ধরিয়ে ইশারা করে দাঁত মাজতে। সুরেলা এক হাতে কাঁথা সামলিয়ে গোমরামুখে বিরাজ চালান করে মুখে আর জনাবের গোষ্ঠীর পিনটি চটকায়। এটা কোনো বর হলো? তার এই বর পছন্দ হয়নি। নরিজ চোখ পাকিয়ে চাইলে সুরেলা মুখ কষে ওয়াক্থু শব্দ করে ফেনা ফেলে বেসনে। ব্যাস কাজ হয়। জনাব 4 কদম দূরে গিয়ে দাঁড়িয়েছে। সুরেলা দাঁত গেলিয়ে হাসে। দেখা মনে হয় নায়ক শাকিব খান, কিন্তু আসলে আপনি হইলেন বড় বড় চোখওয়ালা গুন্ডা ডিপজল। শুধু ভুড়িটার অভাব বোধ করতাছি। বলে সুরেলা 2 কদম এগিয়ে নরিজের উন্মুক্ত পেটে খোঁচা দেয়। নরিজ শক্ত চোয়ালে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সুরেলার গা জড়িয়ে থাকা কাঁথা টেনে নেয়। সুরেলা চোখের মনি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পিঠে ছড়িয়ে থাকা ভেজা চুল তড়িঘড়ি কাঁধ গলিয়ে দুপাশের সামনে আনে। লজ্জায় রক্তিম কৃষ্ণচূড়া ফুটে গাল জোড়ায়।
নরিচের শক্ত চল শিথিল হয়ে আসে, রয়ে শয়ে কাঁথা ভাঁজ করে এক হাতে রাখে, অপর হাত বাড়িয়ে ভেজা চুল সামনে থেকে আবারও পিঠের দিকে সরিয়ে বলে, রাগঢাকের কিছুই তো দেখতে পাচ্ছি না ডার্লিং। সুরেলা ফোঁস করে ওঠে, আবারও চুল সম্মুখ এনে আঙ্গুল উঁচিয়ে রাগে গজগজ করে বলে, দেখুন। ডার্লিং, আগে ব্রাশ করে নে, ধীরে সুস্থে একে একে সব দেখব। বাঁকা হেসে বলে নরিচ। সুরেলার পা থেকে মাথা অব্দি পরক করে, আবার উকি দেওয়া পেটে আঁচড় কাটা হয়। সুরেলা মাথা ঝিমঝিম করে, যেন এখনই হুশ জ্ঞান হারিয়ে অজ্ঞা পাবে। জনাব এতটা লজ্জা বেরোবে কে জানতো। ধ্যাত, ভাল লাগে না। লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাই। সে ঠেলে গুতেও সরাতেও পারে না ওই অসভ্য লজ্জা খুঁতখুঁতা লাট সাহেবকে। কোনো মতে কুলকুচি করে বেরিয়ে আসবে, যেন ফেস ওয়াশ হাতে ধরিয়ে দেয়। সুরেলার ইচ্ছে করে ফেস ওয়াশ খাইয়ে জনাবকে বেহুশ করতে। এতটা অসহ্য মানুষ হয়, বাকিটা জীবন কেমন করে কাটাবে। ওই দেখো কেমন করে চাইছে, যেন জীবনে কখনো মেয়ে মানুষ দেখেনি। মেয়ে মানুষ দেখেছি, তবে বউকে দেখিনি, বিশেষ করে এভাবে। ডার্লিং, লুকিং টু মাচ হট, কাম ফাস্ট। কথা শেষ করে চুমুর ভঙ্গিমা করে, ঠোঁট চোখা করে মৃদুস্বরে বখাটেতে নেয় সিটি বাজিয়ে চলে যায়। সুরেলা মুখে ফেস ওয়াশের ফেনা নিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। জনাব তার মনের কথা কেমনে জানলো? উত্তরখানিও নিজ মনে থেকেই আসে। মনে মানুষ মনে খবর জানবে না? জনাব পুরোই বিগড়ে গেছে, একে শুধরানোর পথ আছে কি? সুরেলা গোসলখানা থেকে বেরিয়ে সুরেলা ঠাউর করে ঘরময় অন্ধকার। যাক, ভালো হয়েছে। সে পাটি পেটি পেয়ে বিছানায় বসে। আধারে শুয়ে থাকা জনাবের গা থেকে কাঁথা টেনে নিজেকে আপ্লুত করে। বিয়ের বেশ কটা দিন গড়ালো, আজ তাদের প্রথম একসাথে থাকা, এক পুরুষের সাথে পুরোটা না, বাকিটি জীবন কাটাতে হবে তাকে। ভাবতে গায়ের লোম খুব জেগে ওঠে। ভদ্রলোককে চেনে সে। এককালে খুব সক্ষতা ছিল, কালের বিবর্তনে হারিয়ে গিয়েছিল, এখন আবারও জুড়বে ইনশাল্লাহ। ভাবনার মাঝে পেটে গা হিম করা স্পর্শ। শুয়েলে এবার শান্ত থাকে। পেট থেকে হাত টেনে সে তাই গাল রেখে শোয়। মিহিস্বরে বলে, সাইমুমের আব্বা, আমারে ঢাকা শহর ঘুরাইয়া দেখাইবেন। এক পায়ে সাপের মতো পেঁচিয়ে নেয় নিজের সাথে। ঘাড়ে গালমুখ ঘষে শুষ্ক চুমু এঁকে জবাবে বলে, না। খোঁচা খোঁচা দাড়ির খোঁচে পেরেশান চুড়েলা, মুখ কুচকে শুধায়, ঢাকায় আর কি দেখবি ডার্লিং, তুমি বরং তোমার কাজল কালো চোখে আমাকেই দেখে যেও জন্মভর। তুই মিলে জগা খিচুড়ি পাকিয়ে ফেলে লোকটা। এই তুমিতে তো এই তুই। সুরেলা মুচকি হেসে এপাশ পেরে মুখ বাঁকিয়ে বলে, সব কথা জানাবেন, আমি ভালা আপনারে কেন দেখনি। তো কাকে দেখতে চাও? সাকিব খান রে। হ্যাঁ মেরা সুন্দর। নরিচ খেপে যায়। কালো পিঠে আঙ্গুল ডুবিয়ে চুলের মুঠি চেপে ধরে কাছে টেনে আনে। চুলের টান পড়ে ব্যথায় সুরেলা মৃদুস্বরে ওহ বলে ওঠে। নরিচ খিচে রাখা অধৈর্যরে আলতো ঠোঁট ছুঁয়ে বলে, তোমার মাধুরী মেশানো মায়াবী চোখ দুটো সযত্নে তুলে ফরমালিনের বোতলে রেখে দিব। যেই চোখ আমাকে দেখবে না, তার আর কিছুই দেখার প্রয়োজন নেই। লোকটার বলার ভঙ্গি খুব ভয়ানক শোনালো। সুরেলা ভীত চোখে চায়, স্বর্ণে আসে। লোকটা তিনটা মানুষ কুপিয়ে মেরেছে। শুকনো ঢোক গিলে সুরেলা ভুলে বসে সে চামচিকা হয়ে বাঘের সামনে গলা ফাটতে যায়। কখন যে বাঘমামা থুকু জামাই তাকে টুপ করে গিলে নেয়। সে মিনমিনিয়ে গলে কিছু বলবে, বাঘের আক্রমণের শিকার হয়। সুরেলা ভরকায় বেশ বড় বড় করে তাকে আতঙ্কিত গলেই হুমকি ছুঁড়ে, উল্টাপাল্টা কিছু কইলে খবর কইরা দিন। শুধু উল্টাপাল্টা না, তেরা বেকা 9-6 19-20 এরকম অনেক কিছুই করে নরিচ মাহবুব খান। সুরেলা থম মেরে পড়ে থাকে শুধু। লাজে দুহাত মুখ লুকিয়ে নেয়। ইস কি লজ্জা! সে এই মুখ দেখাবে কি করে? তোর কাছে কিছু টাকা হইব? বেশি না, 1000 চিন্তা করিস না, হাতে হইলেই দিয়া দিমু। বলেই ভাতের লোকমা মুখে তোলে সিনান সালেহ। উৎসুক চাহনি সামনে বসে থাকা জননীর উপর। শান্তি বেগম কাছমুছি মুখে বলে, 1000 তিনেক আছে বাপ, অত টাকা কই পামু? তোর বাপের কইয়া দেখ, থাকলে না করতো না। হ্যারে কোয়া লাগবো না, 3000 দে তুই।
শান্তি বেগম টিনের বাক্স খুলে কাপড়ের ভাঁজ থেকে টাকা বের করে সিনানের হাতে দেয়। সিনান গুনে লুঙ্গির ভাঁজে গুজে নিল। শান্তি বেগম তালপাতার পাখা দিয়ে বাতাস করে ছেলেকে। ছেলের মন মেজাজ ফুরফুরে ভেবে বলে, শুনলাম গেদি ঢাকায় গেছে, ঢাকায় ফোন আইলে গিয়া নিয়ে আসিস, আর জামাইরে হুদ্দা ব্যাক করে দাওয়াত দিস, পিঠা চিঠা আম দুধ খাওয়াইতে হইব না? আবারে পাঠাই দিস, নিয়ে আসবো না। তোর মাইয়া বড়লোক শ্বশুর বাড়ি আমার পা পড়তো না। রসকসীন গলায় বলে ঢোকে ঢোকে পানি খায় সিনান। তাহলে হাত ধুয়ে উঠে পড়বে। শান্তি বেগম নরম গলায় বলে, তুইও যাইস বাপ, তোদের ভাই বোনের মধ্যে কি হয়েছে তা তো কবি না আমারে। গেদি সেই দিন রাগ করছে, কইছে তুই না আনতে গেলে আসবো না। সিনান বাঁকা চোখে চায়, দাঁত দেখিয়ে হেসে গামছায় মুখ মুছে বলে, না আসলে আমার কি, বরং ভালো হইব। বড়লোক বাড়ির বেটির জামাইয়ের খেজমত করতে ফকির হওয়া লাগবো না। আর হন, শান্তি বেগম ভোতা মুখে তাকায়। সিনান বিরক্তের রেশ ধরে বলে, তুই নাকি শফির মায়ের কাছে বিয়ার প্রস্তাব দিছস আমারে না জানাইয়া? বিয়ে আমি করবো না, তোর আরো 3-4 পোলা আছে না, তারা করব। শান্তি বেগম যে ভয় পেয়েছিলেন সেটাই হলো। এই কথা পাগলটারে কানে দিল কে? তিনি হাসি হাসি মুখে বলে, বাপ বয়স তো কম হইল না, বিয়া তো আজে বাদে কাল করতেই হব। ঘরের দুয়ারে ভালো মাইয়া পইরা আছস, বাপ মরা মাইয়া ঘরে তুললে আল্লাহ সওয়াব দিবে। ওলে লে, মাওলানা অলি সাহেব সোয়াব কামাইব। ওর বাপ মায়ের নামে ব্যাংকের টাকা রাইখা গেছে, শুই না সোয়াবের কাজ করার তর সইতাছে না, তাই না? মায়ের মুখে জামা ঘষে দিল সিনান। শান্তি বেগম অবাক চোখে চান, নাক টেনে বলে, এই কথা কইতে পারলি বাপ? ও যখন দুনিয়ায় আইলো প্রথম আমি কোলে নিছিলাম, ওর মায়েরে কইছিলাম সাপলারে তোর বউ বানামু, অন তুই আমারে উল্টাপাল্টা কথা কস। খিটখিটে স্নানের মেজাজ চটে যায়। এসব প্যান প্যানানি ন্যাকা কান্না তার অসহ্য লাগে। সে খ্যাক করে বলে ওঠে, তোর জ্বালায় মনসায় 2 চোখ যেদিকে যায় চইলা যায়। দৌড়, তোর টাকা পানি দিয়া গোলায় খা। লুঙ্গির ভাজে গুছিয়ে রাখা টাকাগুলো ছুঁড়ে ফেলে চৌকিতে গিয়ে গা এলিয়ে দেয়। ইদানিং মেজাজ তার আকাশচুম্বী। ঘরে অভাব, তার উপর পকেট খালি। অন্যের আমানত থেকে টাকা খরচ করেছে, সময়ের আগে গোছাতে না পারলে লজ্জায় পুকুরে ঝাঁপ দিবে। কাক ডাকা ভোরে সিনান ঘুম থেকে উঠে বিক্ষিপ্ত মেজাজে বাড়ি ছাড়বে। তখনই ফিস ফিস শব্দ কানে বাজে। শব্দের উৎপত্তি স্থল খুঁজে পেতে বেগ পোহাতে হয় না। ও হাম্বা ভাবি, অমন কইরা চান কেন? আমগো শরম করে, সিন ভাই দেখলে পাশার সাল আস্ত রাখবো না বলে সফি সরে আসবে। গরুটা মুখ এগিয়ে এনে উঁচুতে তুলে গলায় তুলতুলে অংশে হাত বুলিয়ে দিতে বোঝায়। সফি কাচুমুচি মুখে এদিক ওদিক তাকায়। এখন আদর দিবার পারমু না, আপনার মুরব্বি দেখলে আমারে কাঁচা গিল্লা খাইব। বলে সরে আসে গোয়াল ঘর ছেড়ে। গোটা হাম্বা হাম্বা বলে ডাক ছাড়ছিল বিধায় খড়কুটো দিতে গিয়েছিল, কিন্তু আহ্লাদি ভাবিত তো আহ্লাদ দরকার ছিল। দূরতে স্নান চালেও ভুর কুটিয়ে সবটা অবলোকন করে যায়। সফিকে এদিকে এগিয়ে আসতে দেখে মুরগি খোপের উপর রাখা বাঁশের লাঠি হাতে তুলে নেয়। সফি আতঙ্কিত চোখে চায়, দুহাতে কান ধরে বলে, বিশ্বাস করো সিন ভাই, তোমার বউরের কিচ্ছু করি নাই। হামলাইতে ছিল বইলা খের দিলাম, তয় ভাবির চরিত্র ভালো না, গা ঘেসে খা। ওরে বাবারে, মারে বাছারে, তার সেরা খেপসে রে, কেউ তো নাদান শোল্ডারে বাছারে। তালগাছ আঁকা লুঙ্গিটা শূন্যে তুলে এলো পাথারি দৌড় লাগিয়েছে সফি। কোনো থামাথামি নাই, সাথে বাছার আহাজারি। সিনান বাস সমেত মুরগি চুরি করতে আসা খ্যাকশিয়ালকে দৌড়ানি দেওয়ার জন্য দৌড়েছিল। কে জানতো এক ঢিলে 2 পাখি মরবে। ইদানিং শিয়ালের উপদ্রব বেড়েছে। গত পরশু 2টো মুরগির বাচ্চা নিয়ে গেছে, আজ ছেড়ে দেবে নাকি? ওদিকে সফিকে আর খুঁজে পাওয়া যায় না। মানসামনে পদ্মা তুলে কোন দিকে যে ছুটল সে কয়েকশো বার ডেকেও সাড়া পায় না। অগত্যা সাইকেল সমেত গ্যারেজের উদ্দেশ্যে বেরোয়। প্রেম করে ভাসবো সাগরে, আমার পালাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কঙ্গালের ঢোল। গুনগুন করতে করতে সাইকেলের প্যাডেল ঘোরে সিনান সালহ। মানুষপটে আলোকিত চাঁদে গ্রহণ উকি দিয়েছে। মাঝ রাস্তায় মন্টু মিয়ারা দেখে সাইকেল থামে সিনান সালহ। সালাম জানিয়ে বলে,
ভুইলা গেলেন নি চাচা? তোরে ভোলা যাইছেন? মন্টু মিয়া হেসে এগিয়ে আসেন। সিনান সাইকেলের পেছনে তক্তায় বসতে ইশারা করে বলে,